Welcome students. Welcome to SB Math Stat Physics class. আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি এপিসোড 1 পার্ট 2 তে প্রবেশ করব। সময় নষ্ট না করে তাহলে এগিয়ে যাই। আমরা এপিসোড 1 পার্ট 1 এ একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বলতে কি বোঝায় সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ধরা যাক এই হলো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে আলফা বিটা। এবার দেখো যে এই যে পয়েন্টটা দেখছো এটা কি, এটা একটা ভিজুয়াল জিওমেট্রিক্যাল এন্টিটি, ঠিক কথা? কারণ ভিজুয়ালি আমরা এটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এইটা কি, এটা দেখো এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার। এক কথায় বললে এটা হলো আর ক্রস আর এই সেটের একটা মেম্বার। তো সোজা কথা এটাকে আমরা বলে থাকি একটা ম্যাথমেটিক্যাল এন্টিটি। কি বলে থাকি? একটা ম্যাথমেটিক্যাল এন্টিটি কিংবা অ্যালজেব্রিক এন্টিটিও বলতে পারি, অর অ্যালজেব্রিক এন্টিটি। তাহলে আমরা বলতে পারি যে এই যে অ্যালজেব্রিক এন্টিটি আছে এটা পুরোপুরিভাবে এই ভিজুয়াল এই পয়েন্ট যে এন্টিটিটা আছে এটাকে রিপ্লেস করে দেয়। মানে ভিজুয়ালি এই পয়েন্ট নিয়ে ভাবা আর এই রকম একটা অর্ডার্ড পেয়ার নিয়ে ভাবা, এর মধ্যে কোনো তফাৎ নেই। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা এইভাবে ভেবে যে জিওমেট্রিটাকে করব এটাকেই বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি বা অ্যানালিটিক্যাল জিওমেট্রি। আর যেহেতু আমরা 2 ডাইমেনশনের বাইরে বেরোচ্ছি না, সুতরাং এক কথায় আমরা বলতে পারি যে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি এই সাবজেক্টের নাম হলো 2 ডাইমেনশনাল অ্যানালিটিক্যাল জিওমেট্রি কিংবা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। মনে রাখবে অ্যানালিটিক্যাল কথাটার আরেকটা মানে হলো ম্যাথমেটিক্যাল। ঠিক আছে ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আমরা এগিয়ে যাই। ধরো এই হলো একটা পয়েন্ট এ যার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1। এই কথাটাকে অত না কথা বললেও বলা যায় জাস্ট এই পয়েন্ট x1 y1, দিস পয়েন্ট x1 y1 বা a ইজ আ পয়েন্ট x1 y1। এর মানেই হলো এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 আর বি হলো আরেকটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2। তাহলে প্রথম যে ব্যাপারটা আলোচনা করছি যে এর লেন্থটা কত। এর লেন্থটাকে অনেক সময় এ বি এরকম বার দিয়েও ডিনোট করে ফেলা যায়। তাহলে এটা হবে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। মনে রাখবে স্টুডেন্টসরা, এই যে স্কোয়ার রুট এটা কিন্তু পজিটিভ স্কোয়ার রুটের সিম্বল বা জিরো হতে পারে, মানে নন নেগেটিভ স্কোয়ার রুটের সিম্বল। সুতরাং এই কোয়ান্টিটি কখনোই নেগেটিভ হতে পারে না এবং তাই হওয়ার কথা ছিল, কারণ লেন্থ ক্যানট বি নেগেটিভ। সুতরাং এটা তার সঙ্গে কনসিস্টেন্ট। এই প্রমাণটা কোনো এককালে করাবো, নাও করাতে পারি, কিন্তু এটা ভুললে চলবে না, মনে রাখবে। এইবার আরেকটা কথা, ধরা যাক এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 আর বি হলো আরেকটা পয়েন্ট যার কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2। এই যে এবি সেগমেন্ট, এবি যে লাইন সেগমেন্টটা আছে তার মাঝখানে, তার এখানে কোথাও না কোথাও একটা পয়েন্ট নিলাম পি, যাতে এই যে
এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স এদের রেশিওটা হচ্ছে m:n, মানে সোজা কথা AP:PB, এটা হলো m:n। অনেক সময় এটাকে এভাবেও বলা হয় যে P divides the line segment AB internally in the ratio m:n। তাহলে এটা প্রমাণ করে ফেলা যায়, then the coordinates of P are কি হবে, এখানে লিখছি, এই যে m কাছেরটা হয় না, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর এখানে হলো my2 প্লাস ny1 বাই m প্লাস n। মনে রাখবে যে m এর কাছেরটা হবে না, এই রকম, মানে এই রকম ব্যাপারটা একটু মনে রাখবে, মানে mx2 বা এখান থেকে শুরু করো nx1 প্লাস mx2, অর্থাৎ যদি এখানে mx2 প্লাস nx1 লেখো তাহলে এখানে m প্লাস n লিখবে, n প্লাস m লিখবে না, হ্যাঁ, যদিও একই কিন্তু লিখবে না, ফলে একই রকমভাবে y কোঅর্ডিনেটটাও পেয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বোধহয় কখনো বলিনি, একটা বলে রাখছি, যদি কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটস আলফা বিটা হয় তাহলে আলফাটাকে বলা হয়, এই যে আলফাটাকে বলা হয় অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট, ঠিক আছে, আর বিটাটাকে বলা হয় অর্ডিনেট অফ দ্য পয়েন্ট, অর্ডিনেট অফ দ্য পয়েন্ট। বা খুব এরকম এভাবেও বলা যেতে পারে যে আলফাটাকে বলা হয় পয়েন্টের এক্স কোঅর্ডিনেটস আর বিটাকে বলা হয় পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটস, বা অ্যাবসিসা বা অর্ডিনেট, ঠিক আছে। যাকে আচ্ছা, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে অনেক সময় বলা হয় সেকশন রেশিও ফর্মুলা, ঠিক আছে, আগে নামে কি যায় আসে। এবার আমরা এক্সটার্নালি ডিভাইড করছে, তাহলে কি হবে সেটাকে একটু দেখে নিই। তো ধরো এই হলো এ বি, এই হলো এ, এর কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1, বি, এই বি এর কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2, আর এটাকে একটু বাড়িয়ে দাও, ধরা যাক এই পয়েন্টটা হলো পি, যেখানে AP:PB, এটা হচ্ছে m:n, মানে এই হলো m আর এই হলো n। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে পি এখানে কি করছে, এবি কে এক্সটার্নালি ডিভাইড করছে ইন দ্য রেশিও m:n, তাহলে পি এর কোঅর্ডিনেটস কত হবে? খেয়াল করো ছাত্রছাত্রীরা, এই যে এক্সটার্নাল, এই ব্যাপারটা সবসময় বড় বিরক্তিকর একটু লেগেছে, তাই না, 9-10-এও লেগেছে। তো তুমি কি ভাববে, পিটাকে ভেবে নাও মনে মনে যে ইন্টারনালি ডিভাইড করেছে, তাহলে পি এর কোঅর্ডিনেটস কত হতো? তাহলে পি এর কোঅর্ডিনেটস হতো এম, দেখো এই যে ভেবে নাও পিটা এখানে আছে, তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর এখানে লিখতে my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটাই তো লিখতে। এবার তুমি জাস্ট এই যে প্লাস সাইন, এটাকে মাইনাস করে দাও, এই প্লাসটাকে মাইনাস করে দাও, এই প্লাসটাকে মাইনাস করে দাও, এই প্লাসটাকে মাইনাস করে দাও, তাহলে তুমি পি এর কোঅর্ডিনেটসটা পেয়ে গেলে। তো এক্সটার্নালি যদি ডিভাইড করে, ওটাকে ছবিতে এরকমভাবে না এঁকে মনে মনে ভেবে নাও যে পিটা ইন্টারনালি ডিভাইড করছে, তাহলে পিটা এখানে আছে, তাহলে এটা হলো এম আর এটা হলো এন, তাহলে পি এর কোঅর্ডিনেটসটা লিখে ফেলতে পারবে সেকশন ফর্মুলা দিয়ে, ইন্টারনালি ডিভাইড করছে এটা ভেবে। এবার জাস্ট মাঝখানে যে প্লাস সাইনটা আছে ওটাকে মুছে মাইনাস করে দাও, এটাকে মুছে মাইনাস করে দাও বা কেটে মাইনাস করে দাও, তা কাটাকাটির তো কিছু নেই, আগের থেকেই জানো যে তুমি প্লাস লিখবে না মাইনাস লিখবে।
এই কারণে আমি বলছিলাম যে আগেরটাতে m প্লাস n লিখবে, কারণ এখানে যদি আগে n প্লাস m লিখতাম তাহলে কিন্তু মাইনাস দিলে ভুল হয়ে যাবে। তো অর্ডারটা একটু ইম্পর্টেন্ট আছে, বুঝতে পেরেছ? এই কোশ্চেনটা নেওয়া যাক। বলছে প্রুভ দ্যাট দ্য মিডিয়ানস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট, আর যে পয়েন্টে কনকারেন্ট হয়েছে ওই পয়েন্টের কোঅর্ডিনেটসটাও বার করতে বলছে। তো লেট আস ডু দ্য প্রবলেম। এই হলো আমাদের ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এ বি সি একটা ট্রায়াঙ্গেল। এবার আমরা এই প্লেনেই একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস নিয়ে নিতে পারি, যার রেসপেক্টে এ পয়েন্টের কোঅর্ডিনেটস ধরলাম x1 y1, বি পয়েন্টের কোঅর্ডিনেটস ধরলাম x2 y2, আর সি এর কোঅর্ডিনেটস ধরলাম x3 y3। ডি ই এফ এই তিনটে পয়েন্ট নিলাম, যেগুলো হচ্ছে বিসি, সিএ অ্যান্ড এবি সাইডসের মিড পয়েন্টস। তাহলে ডি এর কোঅর্ডিনেটস কত হবে? সিন্স ডি বিসিকে ডিভাইড করছে ইন্টারনালি ইন দ্য রেশিও 1:1, তাহলে ডি এর কোঅর্ডিনেট কি হবে? 1 ইন্টু x2 প্লাস 1 ইন্টু x3 বাই 1 প্লাস 1, মানে x2 প্লাস x3 বাই 2। তাহলে ডি এর কোঅর্ডিনেটস হবে x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। ই এর কোঅর্ডিনেটস কত হবে? এটা 1:1, তাহলে 1 ইন্টু x3 প্লাস 1 ইন্টু x1 বাই 2, মানে x3 প্লাস x1 বাই 2। তাহলে x3 প্লাস x1 বাই 2, y3 প্লাস y1 বাই 2। এফ পয়েন্টটাও 1:1 এসে ডিভাইড করেছে, তাহলে এফ এর কোঅর্ডিনেটস কত হবে? এফ এর কোঅর্ডিনেটস হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এখানে একটু স্টুডেন্টসরা একটা কথা বলছি, ধরা যাক ডি পয়েন্টের কোঅর্ডিনেটস যদি x3 প্লাস x2 বাই 2 লিখতে, y3 প্লাস y2 বাই 2 লিখতে, তাহলে কি ভুল হতো? ভুল হতো না। এখানেও তেমনি x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2 লিখতে, তাহলে কি ভুল হতো? বা এখানে x2 প্লাস x1 বাই 2, y2 প্লাস y1 বাই 2 লিখলে ভুল হতো? ভুল হতো না। তবে দেখতে ভালো লাগে না। তো কীরকমভাবে লিখলে দেখতে ভালো লাগে, তার জন্য মনে মনে একটা সার্কেল এঁকে নিয়ে 1 2 3 লিখে ফেলো। আর এই রকম ক্লকওয়াইজ অর্ডারটাকে খেয়াল করো। তাহলে 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে 1 আসবে, মানে 3 এর পর 2 আসবে না, ঠিক আছে? 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 1। এই অর্ডারটাকে মেনটেন করলে দেখতে ভালো লাগে। আর যেগুলো দেখতে ভালো লাগে সেগুলো যেন ওর প্রেজেন্টেশন, মনের মধ্যে একটা প্রসন্নতা আসে। তাহলে দেখো 2 এর পরে যেহেতু 3, 3 এর পরে 2 নয়, এ কারণে x2 প্লাস x3 বাই 2, ঠিক আছে? এখানে দেখো x3 প্লাস x1, যেহেতু 3 এর পরে 1 আসে, এ কারণে x3 প্লাস x1, আর 1 এর পরে 2 আসে, এ কারণে x1 প্লাস x2 বাই 2, ঠিক আছে? তো এটাকে থ্রু আউট এইরকম অর্ডারটাকে মেনটেন করবে, দেখতে ভালো লাগে। তাহলে এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এডিটা কি? এডি হলো একটা মিডিয়ান, বা বাংলায় বললে মধ্যমা। তাহলে এডির উপরে একটা পয়েন্ট নিশ্চয়ই আছে G1, যেটা এডিকে ইন্টারনালি 2:1 রেশিওতে ডিভাইড করেছে। মানে এমন একটা পয়েন্ট G1 অন এডি তো আছেই, such that AG1 is to G1D, এটা হবে 2:1, ঠিক? তাহলে G1 পয়েন্টের কোঅর্ডিনেটসটাও লিখে ফেলতে পারবে। কি হবে? 2 ইন্টু এইটা, মানে তার
তার এক্স কোঅর্ডিনেটটা কি হবে 2 ইন্টু এইটা প্লাস 1 ইন্টু এইটা বাই 2 প্লাস 1। তাহলে কোন অর্ডারটা লেখা ভালো? এটা লেখা ভালো, তাই না? 1 ইন্টু এক্স ওয়ান প্লাস 2 ইন্টু এইটা বাই 1 প্লাস 2 মানে 3। তাহলে কত হয়ে গেল? তাহলে G1 এর কোঅর্ডিনেটস বেরোবে এক্স কোঅর্ডিনেটস বেরোবে বা অ্যাবসিসা বেরোবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। একই রকমভাবে y কোঅর্ডিনেটস কত বেরোবে? y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে G1 পয়েন্টের কোঅর্ডিনেটসটা বেরিয়ে গেল। এইবার BE ওপর একটা পয়েন্ট নেবে G2, BE এর উপরে একটা পয়েন্ট নেবে G2 such that BG2 is to G2 E এটা হবে 2:1। ঠিক আছে, তাহলে G2 পয়েন্টের কোঅর্ডিনেটসটাও বার করে নিতে পারবে সেকশন রেশিও ফর্মুলা লাগিয়ে। তাহলে G2 এর কোঅর্ডিনেটস কত বেরোবে? ঠিক এটাই বেরোবে, দেখো খেয়াল করে। আবার G3 একটা পয়েন্ট নেবে অন CF, G3 একটা পয়েন্ট নেবে অন CF যাতে G3টা CF কে ডিভাইড করবে ইন্টারনালি ইন দ্য রেশিও 2:1, মানে CG3 is to G3F টা হবে 2:1। তাহলে G3 এর কোঅর্ডিনেটস কত বেরোবে? দেখো একটু ভেবে বাড়িতে একটু ড্র করে নাও খাতায়, দেখবে G3 এর কোঅর্ডিনেটস এটাই বেরোবে। তাহলে দেখো তিনটে পয়েন্টস নিয়েছিলাম G1, G2, G3, যেখানে G1টা কি? G1টা ADর উপরে আছে, G2টা কি? BEর উপরে আছে, আর G3টা কি? CF এর উপরে আছে। এই তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট সেম। যদি তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট সেম হয় এর মানে কি তিনটে পয়েন্ট সেম পয়েন্ট, কারণ দুটো ডিস্টিংক্ট পয়েন্টের কোঅর্ডিনেটস তো সেম হতে পারে না। ঠিক আছে, তাহলে এর মানে কি G1, G2, G3 তিনটেই সেম পয়েন্ট। এর মানেটা কি যে একটা পয়েন্ট আছে যেটা AD, BE আর CF এর উপরে আছে, বা অন্য কথায় এর মানে হলো the three medians are concurrent। আর এখান থেকে পয়েন্ট অফ কনকারেন্সি, যেটাকে আমরা এখন নাম দিয়ে দিতে পারি G, সেই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হলো? এই হলো। তো এই হলো আমাদের এই কোশ্চেনের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা পেলাম যে এই ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ানস কনকারেন্ট এবং তিনটে এই ভার্টিসেসের কোঅর্ডিনেটস যদি x1, y1, x2, y2 অ্যান্ড x3, y3 হয়, তাহলে দেখলাম যে থ্রি মিডিয়ানস যে পয়েন্টে মিট করে ওই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এই পয়েন্টটার একটা নাম আছে, তার নাম হলো সেন্ট্রয়েড, বাংলায় বলা হয় ভর কেন্দ্র। তাহলে এইটা যদি হয় সেন্ট্রয়েড, তো এটাই তো জি নামটা দিলাম, তাহলে এই পয়েন্টটা হলো সেন্ট্রয়েড। এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হলো? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। আর এটা মনে রাখবে। এবার একটা ট্রায়াঙ্গেল যার ভার্টিসেসের কোঅর্ডিনেটস x1, y1, x2, y2, x3, y3, এরকম একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? তো ট্রায়াঙ্গেলের এরিয়ার যে ফর্মুলাটা আছে সেটা পরে কখনো আবার প্রুফ করে দেওয়া যাবে, সেটা একটু মনে রাখবে। সেটা হচ্ছে হাফ, থার্ড ব্র্যাকেট লেখো, x1 তারপরে y2 মাইনাস y3 তারপরে প্লাস x2 y3 মাইনাস
y1 প্লাস x3 y1 মাইনাস y2, তার পুরোটার মোড এত স্কোয়ার ইউনিটস। যদি এটা মনে রাখতে অসুবিধা হয় তাহলে একটু খেয়াল করে দেখো, মনে রাখাটা খুব সোজা। প্রথমে তো x1, তারপরে x2, তারপর x3 লিখে দিলে, কিন্তু 1-এর পরে কি আসে? একটু আগে দেখেছি 1-এর পরে 2 আসে। এই যে 1 2 3, 1-এর পরে কি 2 আসে, 2-এর পরে 3 আসে, এই কারণে y2 মাইনাস y3। তারপর x2, 2-এর পরে কি আসে? 2-এর পরে 3 আসে, তাহলে y3 মাইনাস y1। তারপর x3, 3-এর পরে কি আসে? 1, তাহলে y1 মাইনাস y2। তাহলে এই মডটা দিতে ভুলবে না। দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এই ফর্মুলাটাকে এইভাবেও লেখা যায়, এই ফর্মুলাটাকে এইভাবেও লেখা যায়। কি সেটা? না, এরিয়া ইকুয়াল টু হবে মডিউলাস অফ হাফ ডিটারমিনেন্ট x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এই মনে রাখবে, এই ডিটারমিনেন্টের মডিউলাস, ঠিক আছে? কিন্তু যদি তোমরা ডিটারমিনেন্টটা না জানো তাহলে আগের ফর্মুলাটা আপাতত লাগাও, কিছুক্ষণ বাদেই আমরা ডিটারমিনেন্টটা কি ব্যাপার স্যাপার, অন্তত কোডেড জিওমেট্রিতে ডিটারমিনেন্ট যখন অকার করবে তখন সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব একটু পরেই বলে দিচ্ছি। আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা শিখে নিয়েছি, তবে সেই ফর্মুলাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবহার করো না। যেমন যদি কোনো ট্রায়াঙ্গেল এমন থাকে যার বেস আর অল্টিটিউডটা বেশ সহজেই জানা যাচ্ছে, তাহলে আমরা জানি যে ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হাফ বেস ইন্টু অল্টিটিউড। সেই ফর্মুলা লাগিয়ে আমরা করে ফেলতে পারি। যদি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এই ফর্মুলাটা খুব সহজেই লাগানো যায়। তো সেই ক্ষেত্রে সাধারণত ওই ফর্মুলা না লাগানোটাই ভালো। যেমন একটা প্রশ্ন নেওয়া যাক, ধরা যাক একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলছে যার ভার্টিসেস গুলো হলো 0 0 a0 আর 0b। তাহলে যদি আমরা এটাকে ছবিতে আঁকি তাহলে এরকম দেখতে একটা ছবি হবে। তবে কিন্তু এখানে একটা খেয়াল রাখবে যে এই পয়েন্টটা মনে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে এঁকেছি, কিন্তু এই পয়েন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনে এঁকেছি এই পয়েন্টটা, কিন্তু এই পয়েন্টটা এখানেও থাকতে পারে। আবার একই রকমভাবে এই পয়েন্টটা কিন্তু এখানেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের চাইটা কি? আমাদের যেহেতু বেসটা তাহলে কত? বেস, এই বেসটা কত বলতে পারবে? হোয়াট ইজ দিস বেস? যদি এ বলে থাকো তাহলে কিন্তু মারাত্মক ভুল করবে। সেটা নিয়ে কিন্তু এপিসোড 1-এ কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি এপিসোড 1-এ কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। এই লেন্থটা আসলে হবে কত? মড এ, মানে অর্থাৎ এ হবে যদি এ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এ হবে যদি এ লেস দেন 0 হয়। সিমিলারলি এই লেন্থটা কত? এই লেন্থটা কিন্তু মড বি। সুতরাং এরিয়াটা হবে হাফ মড এ ইন্টু মড বি, বা ভালো করে বললে এটাকে লেখা যায় মড এ বি, কিন্তু এত স্কোয়ার ইউনিটস, এত স্কোয়ার ইউনিটস। তাহলে যেহেতু এত সহজেই এরিয়াটা পেয়ে যাচ্ছি, সুতরাং প্রথম ফর্মুলাটা মোটেই লাগাবে না। সবসময় একটু দেখবে যে অন্য কোনো রকমভাবে করা যায় কিনা, যাতে একটু সহজে ক্যালকুলেশনটা করা যায়। সুতরাং ফর্মুলাটা পেয়ে গেলাম, চোখ বন্ধ করে লাগিয়ে দিলাম, তবে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না। একটু ভাববে।
এইবার ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার সম্পর্কে দু একটা কথা বলি। অর্থ সেন্টার কাকে বলে? অর্থ সেন্টার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের অল্টিটিউডসগুলো যে পয়েন্টে মিট করে। তো ধরা যাক আমরা অল্টিটিউডকে ক্যাপিটাল টি লেটার দিয়ে ডিনোট করছি। সাধারণত অল্টিটিউড বার করাটা, এই অর্থ সেন্টার বার করাটার কোনো, প্রথমত অর্থ সেন্টারের কোনো ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। অর্থ সেন্টার বার করতে গেলে তোমাকে একদম ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে। আর যেটা যখন আমি স্ট্রেট লাইন শেখাবো তখন দেখবে যে আরও সহজে কিভাবে অর্থ সেন্টার বার করে ফেলা যায়। তবে কিছু কিছু অর্থ সেন্টারের প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজগুলো ব্যবহার যদি কোথাও কোথাও ওটা মিলে যায় তাহলে অর্থ সেন্টার বার করাটা খুব সহজ হয়। যেমন যদি একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এইটাই হয় অর্থ সেন্টার। ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে পয়েন্টে রাইট অ্যাঙ্গেলড হয় ওই পয়েন্টটাই হচ্ছে অর্থ সেন্টার। নাম্বার 2, যদি তুমি ভাবো যে একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার হচ্ছে টি, তাহলে ট্রায়াঙ্গেল এ বি টি, এই ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার হয়ে যাবে সি। একই রকম ভাবে ট্রায়াঙ্গেল বি সি টি, এর অর্থ সেন্টারটা কি হয়ে যাবে? এ। আর ট্রায়াঙ্গেল সি এ টি, এর অর্থ সেন্টারটা হয়ে যাবে বি। মনে রাখবে। আরো অর্থ সেন্টার সম্পর্কে কিছু জেনে নাও। যদি দেখো কোনো একটা ট্রায়াঙ্গেল এ বি সি তে দুটো ভার্টিসেসের ওয়াই কোঅর্ডিনেট সেম, তাহলে এক্স কোঅর্ডিনেট অফ দ্য অর্থ সেন্টার হবে এক্স কোঅর্ডিনেট অফ দ্য থার্ড ভার্টেক্স। ঠিক আছে, সিমিলারলি কোনো ট্রায়াঙ্গেলের যদি তুমি দেখো যে দুটো ভার্টিসেসের এক্স কোঅর্ডিনেট সেম, তাহলে অর্থ সেন্টারের ওয়াই কোঅর্ডিনেটটা হবে থার্ড ভার্টেক্সের ওয়াই কোঅর্ডিনেট। এগুলো সব প্রুফ করে দেওয়া যায়, কিন্তু এগুলো মনে রাখবে। তার কারণ হলো কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ যে কোশ্চেন্সগুলো থাকবে তখন কিন্তু তুমি যদি এইভাবে ক্যালকুলেট করো তাহলে তোমার সময় গেল, বেশি দূর এগোতে পারবে না। সুতরাং এগুলো খুব যত্নের সঙ্গে মনে রাখবে। একটা খাতা বানাবে যেগুলো বিশেষভাবে মনে রাখার জন্য, সে খাতাতে এই সমস্ত এই কথাগুলো লিখে রাখবে। ঠিক আছে, আরও চলতে চলতে আরও বেশ কিছু কথা বলবো, সেইগুলোকে খেয়াল করবে। আরেকটা কথা বলে রাখি, ধরা যাক এই হলো একটা ট্রায়াঙ্গেল, এই হলো এ বি সি, এটা হলো এ, আর ধরা যাক এই হলো তোমার জি, আর এই হলো ধরা যাক ডি, এই হলো ই, এই হলো এফ। তাহলে দেখো অনেকগুলো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে। এ বি ডি একটা ট্রায়াঙ্গেল, এ ডি সি ট্রায়াঙ্গেল, এরকম যত রকম ট্রায়াঙ্গেল তৈরি করা যায়। তারপর আরেকটা ট্রায়াঙ্গেল হলো এ জি সি। ঠিক আছে, এই যে এ জি সি এইরকম, বা এখানে ধরো বি জি সি। এই যতগুলো এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে সেম তো বটেই, পুরো ট্রায়াঙ্গেলের 1/3। আবার ট্রায়াঙ্গেল এ বি ডি, ঠিক আছে, এবিডিটা কি? এ বি ডি হলো পুরো ট্রায়াঙ্গেলের এরিয়ার হাফ। তো এগুলো সব একটু মনে রেখে দেবে,
এগুলো 9-10-এ নিশ্চয়ই করেছিলে। এগুলো কিন্তু এখানে আবার এমসিকিউ প্রবলেমে কিন্তু কাজে দেবে। সুতরাং তখন যদি ভুলে যাও তাহলে কিন্তু শুধু শুধু দু একটা প্রশ্ন, অন্তত একটা প্রশ্ন কিন্তু তোমার বাদ চলে যাবে। আর মনে রাখবে কম্পিটিটিভ পরীক্ষায় এক একটা প্রশ্নের কিন্তু প্রচুর মূল্য। একটা প্রশ্ন করা আর না করা এর মধ্যে র্যাঙ্কিংয়ের কিন্তু বিশাল তফাৎ হয়ে যাবে। ক্লাস 9-10 থেকেই জানো যে সার্কাম সেন্টার অফ আ ট্রায়াঙ্গেল হলো সাইডসগুলোর পারপেন্ডিকুলার বাইসেক্টরস যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টটাই। এই পয়েন্টটার কোঅর্ডিনেটস বার করারও কোনো ফর্মুলা সেভাবে নেই। তো এটা বার করার কীভাবে বার করব সেটাও আমরা যখন স্ট্রেট লাইনের চ্যাপ্টারটা করব তখন দেখাবো। তবে একটা মজার ব্যাপার আছে। ধরা যাক যে এসটা হলো সার্কাম সেন্টার, এসটা হলো সার্কাম সেন্টার, আর জিটা হচ্ছে সেন্ট্রয়েড, আর টিটা হচ্ছে অর্থ সেন্টার। তাহলে প্রথমত these 3 points are collinear, এটা প্রথমেই মনে রাখবে। these 3 points are collinear। আর কি মনে রাখবে, এই যদি হয় তোমার এস মানে সার্কাম সেন্টার, এই যদি হয় তোমার অর্থ সেন্টার, তাহলে সেন্ট্রয়েডটা এইরকম কোনো একটা জায়গায় আছে যা এটাকে 1:2 রেশিওতে ডিভাইড করে। সুতরাং কখনো তোমার যদি জিএস জিটি এর মধ্যে কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস যদি গিভেন থাকে তাহলে থার্ড পয়েন্টের কোঅর্ডিনেটস খুব সহজেই এই সেকশন রেশিও ফর্মুলা লাগিয়ে বার করে ফেলতে পারবে। কিন্তু এটা যদি তখন যদি মনে না থাকে তাহলে কিন্তু গেল। সেই তোমার যেই মেন হোক বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, 1 নম্বরের কোশ্চেন শুধু শুধু চলে যাবে, হাতছাড় হয়ে যাবে। হয়তো 2 নম্বরও থাকতে পারে, তো 2 মার্কসও গেল। তাহলে মনে রাখবে কি বললাম, সার্কাম সেন্টার, সেন্ট্রয়েড এবং অর্থ সেন্টার সেম স্ট্রেট লাইনে থাকে, অ্যান্ড দ্য সেন্ট্রয়েড divides ST in the ratio 1:2 internally। ঠিক আছে, বেশ আনন্দের ব্যাপার যে ইন সেন্টার অফ আ ট্রায়াঙ্গেলের কিন্তু ফর্মুলা আছে, এটা প্রুফও করে ফেলা যায়। মানে ফর্মুলাটা খুব সহজ, মনে রাখবে। ইন সেন্টার জানো কাকে বলে? ইন সেন্টারটা কি, মানে ইন সেন্টার বার করার নিয়মটা কি, যে একটা ট্রায়াঙ্গেলের 3খানা যে অ্যাঙ্গেল আছে তাদের ইন্টারনাল বাইসেক্টরসগুলো যে পয়েন্টে মিট করে, মানে একটা পয়েন্টে মিট করে, এটা তো প্রুফ করেছো 9-10-এ, ওই পয়েন্টটাকেই বলা হয় ইন সেন্টার। আর ইন সেন্টার বার করার বেশ জব্বর ফর্মুলা আছে, ফর্মুলাটা বলে দিচ্ছি। তো ধরা যাক এই হলো ABC, তাহলে তো ছোটবেলা থেকেই জানো যে এই সাইডের লেন্থকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি, এই সাইডের লেন্থকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করি, আর এই সাইডের লেন্থকে আমরা স্মল সি দিয়ে ডিনোট করি। এর কোঅর্ডিনেটস যদি হয় x1 y1, এর যদি হয় x2 y2, আর সি এর কোঅর্ডিনেটস যদি হয় x3 y3, তাহলে ইন সেন্টার এর কোঅর্ডিনেটসটা হবে খুব সহজ, a x1 প্লাস b x2 প্লাস c x3 বাই a প্লাস b প্লাস c। সিমিলারলি y কোঅর্ডিনেটসটা কি হবে, a y1 প্লাস b y2 প্লাস c y3 বাই a প্লাস b প্লাস c। তো এটাও মনে রেখো। আমরা 9-10-এ আরেকটা জিনিসও জানি, তবে এটা অনেকেই হয়তো পড়েনি। সেটা হলো এই যে অ্যাঙ্গেলের এক্সটার্নাল বাইসেক্টর মানেটা কি? এর মানে হলো এই অ্যাঙ্গেলের
ইন্টারনাল বাইসেক্টর মানে এই বাইসেক্টরটা, তেমনি এর বাইসেক্টর এক্সটার্নাল বাইসেক্টর অফ দিস অ্যাঙ্গেল, এক্সটার্নাল বাইসেক্টর অফ দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ ইন্টারনাল বাইসেক্টর অফ দিস অ্যাঙ্গেল, আর ইন্টারনাল বাইসেক্টর অফ দিস অ্যাঙ্গেল, এরা কিন্তু একটা পয়েন্টে মিট করে, আর সেই পয়েন্টকে বলা হয় এক্স সেন্টার অপোজিট টু এ, এবং এর কোঅর্ডিনেটস হয় খুব সোজা। তুমি আগে প্রথমত এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই এ প্লাস বি প্লাস সি করে আগের ফর্মুলাটা চোখ বন্ধ করে লিখে ফেলো, বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি করলে, যেহেতু এটা অপোজিট টু এ আছে তাহলে এর আগে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, ঠিক আছে। সিমিলারলি এক্স সেন্টার অপোজিট টু বি কি হবে, তাহলে এটা তো প্লাস, এটা প্লাস, আগেটা যেমন লিখলে লিখলে, তারপরে বি এর আগে মাইনাস, এখানেও বি এর আগে মাইনাস, এখানেও বি এর আগে মাইনাস, এখানেও বি এর আগে মাইনাস। সিমিলারলি বুঝতেই পারছো এক্স সেন্টার অপোজিট টু সি কি করে বার করবে বা তার ফর্মুলাটা কি হবে। এই ফর্মুলাগুলো মনে রেখো, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে এমসিকিউ কোশ্চেন্স থাকে সেখানে কিন্তু এই ধরনের ফর্মুলাগুলো খুব সাহায্য করে, খুব দ্রুত অল্প সময়ে সেই কোশ্চেন সলভ করে নিতে পারবে। 1 নাম্বার যদি 1 মার্কসের কোশ্চেন থাকে 1 মার্ক পাবে, 2 মার্কসের কোশ্চেন থাকলে 2 মার্কস পাবে। কিন্তু মনে রাখবে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু 1 মার্ক শুনতে লাগে 1, কিন্তু তার কিন্তু প্রচুর অর্থ, গভীর অর্থ আছে, অনেক ব্যাপ্তি তার অর্থে। 1 মার্কসের এদিক ওদিকে কিন্তু র্যাঙ্ক একদম এদিক ওদিক হয়ে যাবে। সুতরাং একটু যত্ন নিয়ে পড়াশোনা করো। একটা সহজ কোশ্চেন নেওয়া যাক। বলছে একটা ট্রায়াঙ্গেল এরিয়া বার করো যার কোঅর্ডিনেটস ভার্টিসেস গুলো হচ্ছে 3 4 -4 3 8 6। ভার্টিসেস গুলো হচ্ছে এইগুলো মানেটা কি, ভার্টিসেসের কোঅর্ডিনেটস হচ্ছে 3 4 -4 3 আর 8 6। মনে রাখবে এরিয়া অফ দ্য ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেটাই এখানে ব্যবহার করতে হবে। কারণ একদম দেখে তো বুঝতে কি পারা যাচ্ছে যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না এরকম কিছু বুঝতে পারা যাচ্ছে, পারা যাচ্ছে না। তো আগেই বলেছিলাম, তো ভাবো এই হলো প্রথম, এই হলো দ্বিতীয়, এই হলো তৃতীয়টা, কিচ্ছু ছবি টবি আঁকবে না। তাহলে এরিয়া ইকুয়াল টু কি হবে, হাফ তারপরে মড, কি বলেছিলাম এক্স কোঅর্ডিনেটগুলো লিখে ফেলো 3। তো 3 এর পরে কি হবে, ঠিক তার পরেরটাতে যাবে, তাহলে -4 ওয়াই কোঅর্ডিনেট, তাই না? তো ওয়াই কোঅর্ডিনেটটা কি 3, তারপরে মাইনাস তার পরের ওয়াই কোঅর্ডিনেট হয়ে গেল, তারপরে প্লাস এই হলো ওয়াই এক্স কোঅর্ডিনেট, তারপরে কি ঠিক এর পরটাতে যাবে মানে 6, মাইনাস ঠিক তার পরটাতে যাবে মানে 4, ঠিক আছে, প্লাস তারপরে কোঅর্ডিনেট 8, এরপরে কি আছে, এরপরে আবার এটা আছে, তাহলে 4 - 3, এই তাহলে ক্যালকুলেট করে নাও, তাহলে হাফ, এটা কত হচ্ছে -3, -3 হচ্ছে -9, এই হলো 2 মানে হলো -8, এটা হচ্ছে 1 মানে +8, 8 কেটে গেল মানে হাফ মড -9 মানে কি 9/2। এই স্কোয়ার ইউনিটস লিখতে ভুলবে না, কারণ এরিয়া অলওয়েজ স্কোয়ার ইউনিটসই হয় বা ইউনিট স্কোয়ার। মানে ধরা যাক লেন্থগুলো যদি মিটার হতো তাহলে মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার, সেন্টিমিটার হলে কি সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার, ইঞ্চ হলে কি হতো স্কোয়ার ইঞ্চ বা ইঞ্চ স্কোয়ার এরকম, ঠিক আছে। তো ভেরি ইজি, ঠিক যেরকম বললাম সেভাবে করবে, অত ছবি টবি এঁকে দিয়ে সময় নষ্ট করবে না, এমনকি ক্লাস 11-এর পরীক্ষাতেও করবে না। অত তোমাদের স্পিডটাকে বাড়াবে, এটার উপরে সব থেকে মন বেশি দেবে। এবার আরেকটা কোশ্চেন নেওয়া যাক। কোশ্চেনটা হচ্ছে 3টে পয়েন্টস যাদের কোঅর্ডিনেটস হচ্ছে এ বি বি এ অ্যান্ড এ স্কোয়ার কমা -বি স্কোয়ার, এই 3টে পয়েন্টস কোলিনিয়ার হওয়ার কন্ডিশন বার করো। কিভাবে বার করবে, তাহলে এর মানে কি যে এই 3টে পয়েন্ট নিয়ে যে
ট্রায়াঙ্গেলটা তৈরি করব সেই ট্রায়াঙ্গেলের এরিয়া হলো 0। তাহলে দ্য কন্ডিশন ইজ হাফ ইন্টু ওই এরিয়ার ফর্মুলাটা ইকুয়াল টু 0, কিন্তু মোড ইকুয়াল টু 0, দ্যাট মিনস মোড দেওয়ার আর কোনো মানে নেই। তাহলে কত হবে সেই ফর্মুলা ইউজ করো। তো কি বলেছিলাম, এ ইন্টু ঠিক তারপরেরটা এই যে এ মাইনাস মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার, ঠিক তারপরে এক্স কোঅর্ডিনেটটা কি বি, বি এর পরে ওয়াই কোঅর্ডিনেটটা কি মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস বি, ঠিক আছে, প্লাস এ প্লাস কি তা এ কোঅর্ডিনেট লাস্ট এক্স কোঅর্ডিনেট, ঠিক তারপরেরটা কি এইটা মানে বি মাইনাস এ, এটা মাস্ট বি 0। কন্ডিশন ইজ এটা ইকুয়াল টু 0। তাহলে এর মানেটা কি হলো দেখো ভালো করে, এইটা হলো তোমার এ স্কোয়ার, আগে দেখে নাও কোথাও কাটাকাটি হচ্ছে, এটা এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কি কোথাও আছে নেই, তাহলে প্লাস এ বি স্কোয়ার, এটা হলো মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব কি কোথাও আছে নেই, তারপরে এটা হচ্ছে গিয়ে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার কি কোথাও আছে নেই, তারপরে হলো এটা প্লাস এ স্কোয়ার বি, মানে কাটাকাটি কিছু হচ্ছে না, তা কেমন একটা বিরক্তিকর মনে হচ্ছে। তো অসুবিধা নেই, এই দুটোকে নিয়ে তাহলে কি হলো মাইনাস কমন নিলে এ কিউব প্লাস বি কিউব, এটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ বি কমন নিলে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে লাগাও রেখে দাও, প্লাস এ বি কমন নিলে আবার এ প্লাস বি হচ্ছে, আর মাইনাস এ কিউব প্লাস বি কিউব মানে কি বলো, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। যদি এই ফর্মুলাগুলো ঠিকঠাক মনে না থাকে তা একটা খাতায় লিখে রেখে দেবে, এ কিউব প্লাস বি কিউব কত হয়, এ কিউব প্লাস বি কিউব এত হয়। এবার এটা কি হবে দেখো, পুরোটা জুড়ে এ প্লাস বি কমন চলে যাচ্ছে, কমন নিয়ে নাও, তাহলে এখানে লেখা যাক তাহলে এ প্লাস বি যদি কমন নিই তাহলে ভিতরে কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে এ প্লাস এ মাইনাস বি, এই জায়গায় কি হচ্ছে প্লাস এ বি, আর এই জায়গায় কি হচ্ছে এ স্কোয়ার না মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে খেয়াল করো আবার, ঠিক আছে না ঠিক নেই, ঠিক আছে, মাইনাস কমন নিলাম কি, তাহলে এখানে হলো এ মাইনাস বি, এটা স্কোয়ার প্লাস বি, তাহলে এই হলো এ প্লাস বি, এটা দেখো ভালো করে এস মাইনাস যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না, তাহলে এই হলো তোমার এ মাইনাস বি, আর মাইনাস কমন নিয়ে নিলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে কি এ মাইনাস বি এর স্কোয়ার, তাহলে এ মাইনাস বিটাও কমন চলে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এটা 1 মাইনাস আবার একটা এ মাইনাস বি, তাই তো, মানে এ প্লাস বি ইকুয়াল টু 0। এই এর মানেটা কি যে আইদার a plus b equal to 0 or a minus b equal to 0 or এইটা, তাই না, 1 minus a plus b equal to 0, এটাই হলো কন্ডিশন। তাহলে implies either a plus b equal to 0 or a minus b equal to 0 or a minus b equal to 0 or 1 minus a plus b equal to 0. This is the required condition. This is the required condition. আশা করি বুঝতে পেরেছো। এবার
যেমনটা বলেছিলাম ডিটারমিনেন্টটা একটু দেখিয়ে দেব, সেটাই দেখাই। ধরো এই যে এইভাবে একটা ডিটারমিনেন্টকে আমরা লিখি, এটা একটা রো, এটা আরেকটা রো, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম। ডিটারমিনেন্টটা অলওয়েজ এরকম একটা সোজা দাগ দিয়ে লিখবো, আর এখানে যতগুলো রো থাকবে ঠিক ততগুলোই কলামস থাকতে হবে। তাহলে এখানে দুটো রো দুটো কলাম আছে, তো এটাকে অনেক সময় 2x2 ডিটারমিনেন্টও বলা হয়, বা ডিটারমিনেন্ট অফ অর্ডার 2 এরকমটাও বলা হয়। এটা কি? এটা সিম্পল হলো এটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা, মানে 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 4, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। এবার তো নিশ্চয়ই এটা করে ফেলতে পারবে। তো এটা কত হবে? ধরা যাক -3 -4 2, ধরা যাক 5। কি বললাম? এটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা, মানে -3 ইন্টু 5 মাইনাস তারপরে এইটা, মানে -4 ইন্টু 2। তো নিশ্চয়ই করে ফেলতে পারবে। তো এটাই হলো 2x2 ডিটারমিনেন্ট। তবে এখানে তোমাদের বোঝানোর জন্য এরকম লিখলাম, কিন্তু একবারেই লিখবে। যেমন 2 ইন্টু 2 মানে 4, 4 মাইনাস 12 মানে হলো -8। এটাও একবারেই লিখবে। এটা কত হচ্ছে? -15 প্লাস 8 মানে -7। যা করবে ফার্স্ট করবে, একবারে করবে। অনেকেই ভাবে যে একবারে করলে ভুল হয়, ভুল হয় না। ভুল হলেও করে যাও, দেখবে তারপর ভুল আর হবে না, কারণ সময় প্রেসাস, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। সুতরাং তুমি যখনই যত স্টেপ লিখবে তত তুমি সময় নষ্ট করছো, তত কম প্রশ্ন উত্তর করতে পারবে, সুতরাং র্যাঙ্কটা এমনিই কমবে। সুতরাং এবার 3x3 ডিটারমিনেন্ট নেওয়া যাক। ধরো এই ডিটারমিনেন্টটা তোমায় ক্যালকুলেট করতে বলছে। ধরো 3 -2 1 2 -3 4 5 -1 6। তাহলে এইটা হবে 3 ইন্টু, তারপরে এটা যে রো আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পর যে পড়ে থাকলো এইটা, এই ডিটারমিনেন্টটা, মানে এই 2x2 ডিটারমিনেন্টটা পড়ে থাকলো। তারপরে মাইনাস লিখবে, মানে এর আগে প্লাস, তারপরে মাইনাস, মাইনাস, তারপরে -2, তারপর -2টা যে রো আর যে কলামে আছে সেটা বাদ দেওয়ার পর যা পড়ে থাকলো সেই ডিটারমিনেন্টটা, মানে 2 5 4 6। অর্ডারটাকে ঠিক রাখবে, যে যেখানে আছে সেভাবেই লিখবে। তারপরে প্লাস 1 ইন্টু আবার একটা 2x2 ডিটারমিনেন্ট, 1টা যে রো আর যে কলামে আছে বাদ দিয়ে দাও, যা পড়ে থাকলো সেটা, মানে 2 5 -3 -1। তাহলে মনে রাখবে প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে? এইটা তো নিশ্চয়ই করতে পারবে আশা করি। আর এইটাকেও কিন্তু একবারেই করবে, এত লিখবে না, মানে 3 ইন্টু একবারেই লিখবে, মানে -18 প্লাস 4 মানে -14। -14 ইন্টু 3 কত হয় বলো? 42, -42। এরকম একবারে লিখবে, একবারে লিখবে, এবার প্র্যাকটিস করবে, দেখবে করে ফেলতে পারবে, অত সময় নেবে না। মনে রাখবে সময়ের মতন মূল্যবান কিছু নেই। কিন্তু এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটাকে, এটাকে আমরা বলি ফার্স্ট রো এর এলিমেন্ট দিয়ে এক্সপ্যান্ড করেছি। এটাকে ফার্স্ট কলামের এলিমেন্টস দিয়েও এক্সপ্যান্ড করা যায়। তো তখন সেটা কি হয়ে যাবে? একই রকমেরই নীতি, আলাদা কিছু নয়। মানে এটা কত হয় বলো? 3 ইন্টু কি হবে? 3টা যে রো আর যে কলামে আছে বাদ দিয়ে দাও, যা পড়ে থাকলো, মানে -3 -1 4 6। তারপরে মাইনাস, মনে রাখবে প্লাস মাইনাস, তারপর এইটা 2, তারপরে 2টা যে
যে রো আর যে কলামে আছে বাদ দিয়ে দাও, যা পড়ে থাকলো, মানে -2 -1 1 6, তারপর আবার প্লাস কত 5 ইন্টু 5টা যে রো আর যে কলামে আছে এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে এটা পড়ে থাকলো, তাহলে -2 -3 1 4। বুঝতে পেরেছো? এক্ষেত্রেও মনে রাখবে প্লাস মাইনাস প্লাস একই অর্ডার মেনটেন হবে। তো এটাও আশা করি করে ফেলতে পারবে। দেখবে এইভাবে করো ওইভাবে করো, সেম আনসারই বেরোবে। আবার বলছি, এরকমভাবেও লিখবে না, একবারেই করবে। যেমন ধরা যাক এই কোয়ান্টিটি একবারে কত হবে, মনে মনে তো দেখেই ফেলেছো, তো এটা হচ্ছে -12 + 1। -12 + 1 মানে কত, -11। -11 × 2 মানে কত, -22। -22 মাইনাস মানে হচ্ছে +22। এটা একবারেই করবে, যত ফাস্ট করবে তত ভালো। মনে রাখবে, আর কিছু হোক বা না হোক, সময় কিন্তু মূল্যবান। সুতরাং স্টেপের পর স্টেপ করবে, সময় কিন্তু চলে যাবে। সুতরাং অনেক কম আনসার করতে পারবে কম্পিটিটিভ পরীক্ষায়। প্রথম থেকেই এমনভাবে করবে, প্র্যাকটিসও করবে, আর এমন একটা দৃষ্টিভঙ্গিও রাখবে, এমন অ্যাটিটিউড রাখবে যাতে তাড়াতাড়ি করা যায়। তাহলে আমার আশা করি তোমরা এই 3x3 ডিটারমিনেন্ট বা ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 এটা কিভাবে এক্সপ্যান্ড করতে হয় এটা বুঝতে পেরেছো। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট যখন করাবো তখন ডিটারমিনেন্টের অনেক প্রপার্টিজ আছে যেগুলো লাগিয়ে এই ক্যালকুলেশনগুলো আরেকটু তুলনামূলকভাবে সহজে করা যায়। তো সেটা আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টেই জানবো, অর্থ জাস্ট এই এক্সপানশনটাই জানলে এটুকুনি থাক। তাহলে ডিটারমিনেন্ট ইউজ করে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা যাক। দেখতে পাচ্ছ ভার্টিসেসের কোঅর্ডিনেটস হচ্ছে 2 3 -1 4 -2 -3, অন্য যা খুশি লিখতে পারো। তাহলে এরিয়া ইকুয়াল টু হয় কত, মডিউলাস অফ হাফ ডিটারমিনেন্ট 1 x1 y1 1 x2 y2 1 x3 y3। মনে রাখবে, আগে যখন ফর্মুলাটা লিখেছিলাম তখন x1 y1 1 x2 y2 1 x3 y3 1 লিখেছিলাম। তুমি চাইলে এটাও লিখতে পারো, এটা লিখলেই বেশি ভালো, 1টা ফার্স্ট কলামে থাকলে একটু বেটার হয়। তাহলে এটা ইকুয়াল টু কত হবে বলো, তাহলে এটা ইকুয়াল টু হলো হাফ, এ হলো 1, এটাকে ভাবো x1 y1, তাহলে 2 3, তারপরে 1, তারপরে -1 4, তারপরে 1, তারপরে হচ্ছে -2 -3। আচ্ছা, এবার আগের বার ডিটারমিনেন্টটাকে দেখালাম কি, রো ওয়াইজ এক্সপানশন, এটা এভাবেও করা যায়। তাহলে ইকুয়াল টু হলো মডিউলাস অফ হাফ, এটাকে করা যাক। এর মানে কি, 1 ইন্টু এই ডিটারমিনেন্ট, তাহলে মানে হলো -1 4 -2 -3, তারপর এভাবেও করা যায়। এই হলো -1 ইন্টু এটা যে রো আর কলামে আছে বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 2 3 -2 -3, তারপরে হচ্ছে আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরে এই 1 ইন্টু এই 1টা যেটা যে রো আর যে কলামে আছে বাদ দিয়ে দাও, তাহলে 2 3 -1 4। তাহলে আশা করি এটাকে করে ফেলতে পারবে, ডট 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 স্কোয়ার ইউনিটস। আবার বলছি যে এর এতটাও লিখবে না, একবারই করার চেষ্টা করবে। এটা মানে কত, এটার বদল এটা না লিখে আমি 3 + 8 লিখতে পারতাম। 3 + 8 মানে কত, 11। তাহলে এখানে একবারেই আমি 11 লিখতে পারতাম। বারবার বলছি একটু স্টেপ জাম্প করাটা শিখবে। যদিও এটাকে স্টেপ জাম্প বলা হয়, আমি কিন্তু এটাকে স্টেপ জাম্পও বলি না, স্বাভাবিক একটা কাজ, ঠিক আছে। যত ফাস্ট করার চেষ্টা করবে, ফাস্ট করবে, তাহলে কি অনেক বেশি আনসার বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায় দিতে পারবে, র্যাঙ্কটা আরো ভালো করতে পারবে। বুঝতে পেরেছো? তো এই হলো ডিটারমিনেন্ট। কোঅর্ডিনেট জিওমেট্রির এপিসোড 1 পার্ট 2 এখানেই শেষ করলাম। এই কোঅর্ডিনেট জিওমেট্রি এপিসোড 1 পার্ট 3-তে আমরা পোলার কোঅর্ডিনেটস এবং ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস নিয়ে
একটু জেনে নেব। যদি তোমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রির এই যে দুটো ক্লাস যেটা হয়ে গেল সেটা বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, তবে এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন যে স্ক্রিনে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে মেলও করতে পারো। আর আরেকটা সুযোগ তো আছেই, ইউটিউবে যেখানে আমার ভিডিওসগুলো পোস্ট হয়েছে, অর্থাৎ এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করতে পারো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর দু একটা লাইক দাও। এইটুকুনি থাক। আবার আমাদের দেখা হবে কোঅর্ডিনেট জিওমেট্রি এপিসোড 1 পার্ট 3-তে।